ই ক্লাসরুম বঙ্গভাষা ও সাহিত্য বিভাগ নেতাজি নগর কলেজের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা উপস্থিত আছেন, ছাত্রছাত্রী যারা উপস্থিত আছে, অধ্যাপক অধ্যাপিকারা আস্তে আস্তে আসবেন, তারা বলেছেন যে অনুষ্ঠানে তারা থাকবেন। সব থেকে বড় কথা যে আজকে আমরা একজন গুণী মানুষকে আমাদের মধ্যে পেয়েছি। তিনি হচ্ছেন অধ্যাপক বরুণ কুমার চক্রবর্তী, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের লোক সংস্কৃতি বিভাগের দায়িত্ব পালন করেছেন, বিভাগীয় প্রধান ছিলেন। তার প্রচুর গবেষণাপত্র আমরা বিভিন্ন সময়ে পড়েছি, এবং সব থেকে বড় কথা সেটি হলো যে আমরা বাংলা ভাষা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করি ঠিকই, কিন্তু বাংলার সংস্কৃতি, বিশেষ করে লোক সংস্কৃতি নিয়ে, সাহিত্য নিয়ে আমাদের পড়াশোনাটা অপেক্ষাকৃত বেশ কম। ফলে আমরা সেই সমস্ত গুণী মানুষদের সান্নিধ্য চাইব যারা আমাদের কাছে এসে বলবেন লোক সংস্কৃতি এবং লোক সাহিত্য বিষয়ে, বিশেষ করে বঙ্গদেশে লোক সংস্কৃতি এবং লোক সাহিত্য বিষয়ে। বরুণবাবু তেমনই একজন মানুষ যিনি দীর্ঘদিন অধ্যাপনার সঙ্গে যুক্ত। বহু ছাত্রছাত্রী তার হাত থেকে বেরিয়েছেন এবং তারাও সফলভাবে বিভিন্ন জায়গায় অধ্যাপনা করছেন। এরকম গুণী মানুষরা যদি আমাদের মধ্যে থেকে উৎসাহিত করেন, উদ্দীপিত করেন, ছাত্রছাত্রীরা যদি একটু ভালোবেসে আসে, তাহলে সেটাই হবে আমাদের কাছে ভীষণ আনন্দের। তা আমি আমাদের অনুষ্ঠান শুরুর আগে আমাদের অধ্যক্ষ রয়েছেন ডক্টর অমৃতা দত্ত, আমি তাকে একটু সূচনা লগ্নে একটু মুখবন্ধ করার জন্য অনুরোধ করছি। নেতাজি নগর কলেজের পক্ষ থেকে ই ক্লাসরুম বঙ্গভাষা ও সাহিত্য বিভাগ এবং IQAC-র যে যৌথ উদ্যোগে বঙ্গের লোক সংস্কৃতি ও লোক সাহিত্য বিষয়ে আমরা যে আজকে বরেণ্য অধ্যাপক বরুণ চক্রবর্তী মহাশয়কে পেয়েছি, আমাদের এটা সত্যি আজকে খুব আনন্দের দিন। এবং আমার কলেজের তরফ থেকে আমি তাকে স্বাগত জানাচ্ছি। আমি আনন্দ পাচ্ছি এই ভেবে যে যিনি বাংলা লোকসাহিত্য চর্চার ইতিহাসের এবং আরো অনেক গ্রন্থের রচয়িতা, মানে যিনি স্রষ্টা পুরুষ, তিনি আজকে আমাদের মধ্যে আছেন। আর লোক সংস্কৃতি বিষয়ে আমার ভীষণ আগ্রহ আছে। আমার আগ্রহ আছে, আমার ছাত্রছাত্রীদের মধ্যেও আগ্রহ, আরো আগ্রহ উদ্রেক উনি ঘটাতে পারবেন। তো আপনার কাছ থেকে আজকে অনেক কিছু জানবো, এই আগ্রহ নিয়ে আমি বসে আছি। আমার ছাত্রছাত্রীরাও বসে আছেন। বাংলা বিভাগ তো বটেই, ই ক্লাসরুম একটা নতুন একটা দিগন্ত খুলে দেবে, এটা আমার বিশ্বাস। স্যার, আপনি আমাদের আশীর্বাদ করুন, আপনি আপনার বক্তব্য প্রবেশ করুন। ধন্যবাদ নেবেন। নেতাজি নগর কলেজের কর্তৃপক্ষকে, বিশেষ করে অধ্যক্ষা মহোদয়াকে, বাংলা বিভাগের প্রধান, বিভাগের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা, কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্রছাত্রী যারা আজকের এই অনুষ্ঠানে যোগদান করছেন অথবা করছেন না, সকলকেই আমি আমার কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। কলকাতা বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েটে 100 নম্বরের যে লোক সংস্কৃতির পাঠ্যক্রম নির্ধারণ করেছেন, আমি সেটি দেখেছি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকেও সাধুবাদ জানাই। 1960 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম প্রাতিষ্ঠানিকভাবে বঙ্গভাষা এবং সাহিত্য বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে অন্যতম বিশেষ পত্র রূপে লোক সাহিত্য পড়ানো এবং এটি যুক্ত করার পেছনে যার ভূমিকা ছিল
আমাদের সকলেরই পরম শ্রদ্ধেয় মাস্টারমশাই আশুতোষ ভট্টাচার্য। আমি দ্বিতীয় ব্যাচে ছাত্র ছিল। 60 সাল থেকে শুরু হয়েছিল বিশেষ পত্র, কিন্তু পূর্ণাঙ্গ বিভাগ তো কলকাতা বিশ্ববিদ্যালয় চালু করেনি। সেটি 1990 সালে কল্যাণী বিশ্ববিদ্যালয় চালু করে, 1990 সালে। এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি বিভাগের পত্তনকাল থেকেই আমি যুক্ত থেকেছি। তারপর দীর্ঘকাল সেখানে অধ্যাপনা করার পর সেখান থেকে অবসর নিয়েছি। প্রথমেই আমি ছাত্রছাত্রী যারা আজকের অংশগ্রহণ করছো তাদের জিজ্ঞাসা, তোমাদের যদি সিটিজেন শব্দটির বাংলা কি জিজ্ঞেস করি, কি হবে বলতে পারবে? কি করুন, সিটিজেনের বাংলা কি হবে? সিটিজেন স্যার বয়স্ক লোক। হ্যাঁ, বয়স্ক লোক স্যার। সিটিজেনের হচ্ছে বাংলা হলো বয়স্ক। নাগরিক 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 স্যার। বয়স্ক লোক তো ওল্ড ম্যান হলো। আমাকে দেখে মনে হলো প্রবীণ নাগরিক। প্রবীণ নাগরিক। আমি বলছি সিটিজেন মানে কি? সিটিজেনের সঙ্গে আবার প্রবীণের কি সম্পর্ক? 18 বছর বয়স হলেই তো ভোটাধিকার পাওয়া যাচ্ছে। 18 বছর বয়সী যে সে কি প্রবীণ? তার সিটিজেন শব্দটির অর্থ হলো নাগরিক, তাই তো? এটা গেল আবিধানিক অর্থ। নগর তার সঙ্গে স্নিক প্রত্যয় যোগ করে নাগরিক। অর্থ কি? নগরে যে বাস করে নাকি বলে নাগরিক। আমরা যদি অভিধান খুলি তাহলে অভিধানে দেখব নাগরিক শব্দটি অর্থ হলো নগরবাসী। আচ্ছা, এইবার আমি পলিটিক্যাল সায়েন্সে চলে আসি, রাষ্ট্রবিজ্ঞানে। রাষ্ট্রবিজ্ঞানের একটা বড় চ্যাপ্টার হচ্ছে নাগরিক, তাই তো? আচ্ছা, আমরা যে বলি ভারতবর্ষের ভোটাধিকার প্রাপ্ত নাগরিকের সংখ্যা, এই যে আমাদের নির্বাচন চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা, আগামীকাল শেষ পর্যায়ে নির্বাচন, সেখানে ভোটাধিকার প্রাপ্ত নাগরিকরা ভোটদান করছেন। আচ্ছা, এই যে ভোট দিচ্ছেন যারা, এরা সকলেই কি নগরবাসী? আমি বলেছি নগর স্নিক প্রত্যয় করে নাগরিক, নগরে যে বাস করে। কলকাতায় আমরা যারা আছি তারা নয় নাগরিক, কিন্তু বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মেদিনীপুর, এই যে সমস্ত জায়গায় অধিকাংশ মানুষ তো নগরবাসী নয়। তাহলে রাষ্ট্রবিজ্ঞানে যখন নাগরিক শব্দটি ব্যবহার করা হচ্ছে তার অর্থ কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, নগরবাসী নয়। সেখানে নাগরিক বলতে কাকে বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে রাষ্ট্রের ভোটাধিকার প্রাপ্ত সদস্য। রাষ্ট্রের ভোটাধিকার প্রাপ্ত সদস্য তাকে বলছি নাগরিক। বিদেশির সঙ্গে তার এখানে পার্থক্য রয়েছে। বিদেশিদের ভোটাধিকার নেই, কিন্তু নাগরিকের ভোটাধিকার আছে। অন্যান্য অনেক ব্যাপার আছে, আমি সেসব বিস্তারিত বিষয়ে যাচ্ছি না। তাহলে আবিধানিক অর্থ হলো নগরবাসী, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের প্রেক্ষিতে নাগরিক শব্দের অর্থ হলো রাষ্ট্রের ভোটাধিকার প্রাপ্ত সদস্য। একই শব্দ, তার দুটো অর্থ আলাদা হয়ে গেল কি করে? এই প্রসঙ্গেই বলি যে আমাদের সমাজ বিজ্ঞান শাখা, সোশ্যাল সায়েন্সে প্রসঙ্গত জানিয়ে রাখি, লোক সংস্কৃতি কিন্তু সাহিত্যের অন্তর্ভুক্ত নয়, বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত তো নয়। পৃথিবীর অন্যান্য দেশে ফোকলোর বা লোক সংস্কৃতিকে লোক সংস্কৃতি বিজ্ঞান বলি, তাকে সোশ্যাল সায়েন্সের অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি আমাদের ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, যেখানে ওদের দেশে প্রথম লোক সংস্কৃতি বিভাগ চালু হয়, ফোকলোর বিভাগ, সেইটাকেও তারা আর্টস ফ্যাকাল্টির আন্ডারে রাখেন।
কলা অনুষদের অধীন নয়, সেটি হচ্ছে সমাজবিজ্ঞান শাখার অন্তর্গত। সমাজবিজ্ঞানে বিভিন্ন শব্দ বিশেষ বিশেষ অর্থে প্রযুক্ত হয়, ব্যবহৃত হয়। যেমন এই নাগরিক শব্দের ব্যবহারটা আমরা দেখব, যে রাষ্ট্রবিজ্ঞানে নাগরিক মানে আলাদা, কিন্তু আবিধানিক অর্থটা আলাদা। এই যে কথাগুলো বললুম, কেন বললুম? বললুম এই জন্য, লোক সাহিত্য অথবা লোক সংস্কৃতি এই দুটো ক্ষেত্রেই দেখো লোক শব্দটি মুখ্য। লয়কার ক, লোক মানেটা কি? যদি বলি তুমি রাস্তায় একজন লোককে দেখতে পাচ্ছ যাচ্ছে, তুমি তাকে চেনো না, তোমার কাছে সে একজন লোক মাত্র, অর্থাৎ আনআইডেন্টিফাইড পারসন, অপরিচিত মানুষ। অপরিচিত মানুষকে আমি বলছি লোক। কিন্তু যখনই লোক সংস্কৃতি বা লোক সাহিত্যের ক্ষেত্রে লোক শব্দটিকে আমি ব্যবহার করছি, প্রয়োগ করছি, তখন সেই লোক শব্দটির অর্থ বিশেষ ব্যঞ্জনামণ্ডিত হয়ে উঠছে। সেখানে কিন্তু আর অপরিচিত ব্যক্তি থাকছে না। তাহলে লোক শব্দের অর্থটা কি? লোক সাহিত্য বা লোক সংস্কৃতির ক্ষেত্রে একই ভৌগোলিক পরিবেশে কম বেশি একই রূপ জীবন দর্শনকে মেনে বিশ্বাস সংস্কারের দ্বারা চালিত হয়ে কম বেশি একই ধরনের জীবিকা নির্বাহের মধ্য দিয়ে যেসব মানুষ বাস করে, মেম্বার্স অফ অ্যান ইন্টিগ্রেটেড সোসাইটি, সংহত সমাজের সদস্য যারা, তাদের বলছি লোক। মেম্বার্স অফ অ্যান ইন্টিগ্রেটেড সোসাইটি, ইন্টিগ্রেটেড মানে সংহত সমাজ। এইখানে তোমাদের মনে প্রশ্ন জাগবে, সংহত সমাজটা কি? আমরা কেউ সংহত সমাজের নই। ধরো এইখানে আমি তোমাদের যেসব ছবি দেখতে পাচ্ছি, কেউ মাথায় টুপি পরেছে, কেউ পায়জামা পাঞ্জাবি পরেছে, কেউ ট্রাউজার্স পরেছে, শার্ট পরেছে, এইরকম নানা পোশাকে রয়েছে। আমাদের এখানে প্রত্যেকের আলাদা আলাদা রুচি, নানা বিষয়ে আমরা স্বতন্ত্র। যদি কলেজ থেকে কোনো পিকনিকের আয়োজন করা হয় এবং তোমাদের উপর মেনু ঠিক করার ভাগ থাকে, তাহলে এই মেনু ঠিক করতেই কয়েকটা দিন লেগে যাবে। কারণ কেউ যদি বলে মাংস ভাত খাবো, তো আরেক দল বলবে না ফ্রাইড রাইস, আরেক দল বলবে না বিরিয়ানি চাই। এই যে স্বাতন্ত্র, এই স্বাতন্ত্র আমাদের বিচ্ছিন্ন করে রাখে। আমাদের খাওয়ায়, আমাদের পড়ায়, আমাদের রুচিতে, আমাদের বিশ্বাসে আমরা সমস্ত একের থেকে অন্যের পৃথক। কিন্তু সংহত সমাজের মানুষদের ঐক্যটা অনেক বেশি, যত না অনৈক্য দেখা যায়। এই জন্যে লোক শব্দটা খুব গুরুত্বপূর্ণ। মেম্বার্স অফ অ্যান ইন্টিগ্রেটেড সোসাইটি, অর্থাৎ সংহত সমাজের সদস্য যারা, তাদের বলছি আমি লোক। আমরা অনেক সময় না বুঝেই এই লোক শব্দের বিকল্প হিসাবে গণ শব্দ ব্যবহার করে ফেলি, কিন্তু তা করা যাবে না। কেন যাবে না? গণ মানেও কিন্তু লোক একদিক থেকে, গমধ্যের নয়। তোমরা গণযুক্ত কয়েকটি শব্দবন্ধের কথা বলি, শুনেছ, তোমরা পরিচিত। যেমন গণদাবি, গণ অভ্যুত্থান, গণসংগীত, গণস্বাক্ষর, গণ অবস্থান ইত্যাদি ইত্যাদি। তাহলে গণ এবং লোকের মধ্যে পার্থক্যটা কি? গণের মধ্যে গ্রুপের ব্যাপারটা। পার্থক্য হলো যে গণ যে তারা একটা বিশেষ উদ্দেশ্যে সাময়িকভাবে সংঘবদ্ধ হয়, সেই উদ্দেশ্যটি চরিতার্থতা লাভ করবার পরই তারা কিন্তু আবার পৃথক হয়ে যায়। কিন্তু লোক সমাজ তা হয় না, সব অবস্থাতেই তারা ঐক্যবদ্ধ থাকে। কি পূজা পার্বণে, কি আচার অনুষ্ঠানে,
কি বিশ্বাস সংস্কার মেনে চলার ক্ষেত্রে, কি জীবিকার ক্ষেত্রে। এই নয় যে সকলেই একই রকম জীবিকা নির্বাহ করে, সকলেই চাষা কি সকলেই মনীষ, এরকম নয়। অর্থাৎ কম বেশি জীবিকা এবং জীবন দর্শন তাদের এক, কিন্তু আমাদের ক্ষেত্রে তা নয়। তাহলে লোক আর গণের তফাৎটা বুঝলাম। এইবার আসি আমরা লোক সংস্কৃতি বলতে। সংস্কৃতি কাকে বলে? অধ্যক্ষা সংস্কৃতি প্রসঙ্গে তার প্রারম্ভিক ভাষণে কিঞ্চিৎ ইঙ্গিত দিয়েছেন, তাই সেই প্রসঙ্গে একটি কথা বলি। ফোকলোর, FOLK, ফোক আর LORE, ফোক এই শব্দটির অর্থ লোক, এ নিয়ে কোনো বিতর্ক নেই, অপ্রতর্ক, অর্থাৎ সব বিতর্কের ঊর্ধ্বে। আমরা সকলেই বঙ্গভাষাভাষী যারা পণ্ডিত, বঙ্গভাষাভাষী যারা তাত্ত্বিক, লোক সংস্কৃতি বিজ্ঞান নিয়ে যারা চর্চা করেন, গবেষণা করেন, কি এপার বাংলা কি ওপার বাংলা, সকলেই ফোকের বাংলা লোক মেনে নিয়েছে, FOLK। বাদ সেজেছে লোর শব্দটাকে নিয়ে, LORE, লোর। লোরের বাংলা কি হবে? এইটা নিয়ে এক একজন পণ্ডিত এক একটি মত, প্রচন্ড বিতর্কিত। আমি কয়েকটা বলি, আমাদের এত জানার দরকার নেই, একটু বলে রাখি, একটু জেনে রাখো, কারণ তোমাদের সিলেবাসে অবশ্য ফোকলোরের প্রতিশব্দ নিয়ে কোনো আলোচনার অবকাশ নেই বা সেরকম কথা বলা হয়নি। আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়, বরেণ্য ভাষাতাত্ত্বিক এবং ভারত তত্ত্ববিদ, তিনি বললেন লোকযান। তারই সুযোগ্য ছাত্র আচার্য সুকুমার সেন, তিনি বললেন লোরের বাংলা লোকচর্যা। আশুতোষ ভট্টাচার্য, আমাদের মাস্টারমশাই, তিনি বললেন লোকশ্রুতি। নির্মলেন্দু ভৌমিক, আমার প্রায় অধ্যাপক তুল্য, তার কাছে যদিও আমি পড়িনি, তিনি বললেন লোকচারণা। কেউ বললেন লোকায়ন, কেউ বললেন লোকবিজ্ঞান। এইরকম এক একজন এক একটি কথা বললেন। অর্থাৎ এর মধ্যে কোন রকম আমরা ঐক্যের সন্ধান পেলাম না, কোনটাই গৃহীত হয়নি। কেন গৃহীত হয়নি? দীর্ঘ আলোচনার বিষয়। মোটের ওপর একটি কয়েনেজের জন্য একজন পণ্ডিত নিশ্চিত শব্দ হলেই যে সেটি মান্যতা পাবে এমন কিছু। শেষ পর্যন্ত আমরা লোরের বাংলা করে নিয়েছি সংস্কৃতি, কিন্তু এটি বিতর্কের ঊর্ধ্বে নয়। ওপার বাংলায়, অর্থাৎ আমাদের ধাত্রীপ্রতিম বাংলাদেশে, তারা কিন্তু ফোকলোর শব্দটিকেই ব্যবহার করে অবিকৃতভাবে এই ইংরেজি শব্দের চল সেখানে। এখানে ডিপার্টমেন্ট অফ ফোকলোর, তারা লোক সংস্কৃতি বলে না, ফোকলোর বলে। কেন বলে? তাহলে যুক্তি রয়েছে। কালচারের বাংলা হলো সংস্কৃতি। ফোকলোরের অন্তর্গত অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে ফোক কালচার। তাহলে ফোকের বাংলা লোক আর কালচারের বাংলা সংস্কৃতি। যদি ফোক কালচার লোক সংস্কৃতি হয়, তাহলে ফোকলোর লোক সংস্কৃতি হয় কি করে? যেমন একটা ঘর আর একটা বাড়ি, অনেকগুলো ঘর নিয়ে একটা বাড়ি। ফোকলোর যদি একটা বাড়ি হয়, তাহলে ফোক কালচার, ফোক লিটারেচার, ফোক সং, ফোক রিলিজিয়ান, ফোক ফুড, ফোক রিচুয়ালস, ফোক ক্যারেজেস, ফোক ওয়েপন্স ইত্যাদি ইত্যাদি অনেকগুলো প্রকোষ্ঠ রয়েছে। তাহলে সেগুলো যদি এক একটি অংশ হয়, ভগ্নাংশ, তাহলে সমগ্রের বাংলাও লোক সংস্কৃতি, আবার ভগ্নাংশের বাংলাও লোক সংস্কৃতি তো হয় না। আপাতত আমরা লোক সংস্কৃতি বলতে ফোক কালচার বুঝি না, আমরা বুঝি ফোকলোরকে সামগ্রিকভাবে, ফোক কালচারকে বুঝি না।
তোমাদের সিলেবাসেও প্রথমেই বলা হয়েছে কি লোকসংস্কৃতি ও লোকসাহিত্যের সাধারণ পরিচয়। এই যে লোকসংস্কৃতি, এটা ফোক কালচার নয়, ফোকলোর। এই প্রসঙ্গে আরেকটি কথা বলা প্রয়োজন বলে মনে করি, সেটা হলো যে লোক সংস্কৃতির মধ্যেই কিন্তু সব পড়ে যাচ্ছে, সাহিত্যও তার অন্তর্ভুক্ত। আমাদের যদি বঙ্গ সংস্কৃতি বলি, তার মানে বাংলার নাচ গান, খাওয়া দাওয়া, আচার আচরণ, বিশ্বাস, মেলা, পূজা পার্বণ, এসব তো আছেই, সেই সঙ্গে আমাদের সাহিত্য। তাই লোক সংস্কৃতি বলাতেই লোক সাহিত্যকেও বলা হয়ে যায়। আলাদা করে আবার লোক সংস্কৃতি ও লোকসাহিত্য বলার কোনো প্রয়োজন হয়, এটা সুপারফ্লুয়াস হয়ে যাচ্ছে, অতিরিক্ত, বাহুল্য। শুধু লোক সংস্কৃতির সাধারণ পরিচয় দিলেই ঠিক হতো, তা না হলে মনে হচ্ছে যেন লোক সংস্কৃতি একটা আলাদা কম্পার্টমেন্টে, আর লোকসাহিত্য তার সঙ্গে লোক সংস্কৃতির যোগ নেই, সেটা একটা আলাদা কম্পার্টমেন্টে রয়েছে, এটা নয়। বেশ, তাহলে লোক সংস্কৃতি কি? লোক সাধারণ যা কিছু করে, লোক সাধারণকে নিয়ে যা কিছু তাদের কৃত্য, তাদের বিশ্বাস, আচার আচরণ, সমস্তটাকে মিলিয়ে তাকে বলছি সংস্কৃতি। আপাতত এইটুকু জানো, আর এর বেশি জানার আপাতত কোনো দরকার নেই। এইবার তোমাদের প্রথম যে প্রসঙ্গটা আছে, টাইপ মোটিভ ইন্ডেক্স, বৈশিষ্ট্য প্রয়োগ শিক্ষার প্রাথমিক পাঠ। প্রথমে বলি, যেহেতু এটা সমাজবিজ্ঞান শাখার অন্তর্গত, সোশ্যাল সায়েন্সের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ এটা। আর সমাজবিজ্ঞান সর্বদা পদ্ধতি নির্ভর, নির্দিষ্ট পদ্ধতি বা মেথডোলজিকে অনুসরণ করে মেনে সমাজ বিজ্ঞানের আলোচনা হয়। যেহেতু লোক সংস্কৃতি, আমি আগেই বলেছি, এটি মোটেই সাহিত্য নয়, এটি সংস্কৃতি, সোশ্যাল সায়েন্সের অন্তর্গত, তাই অবশ্যই পদ্ধতিবিদ্যাকে অনুসরণ করেই একে চলতে হয়। খেয়াল খুশি মতন যা পারবে বলে যাবে তা হবে না। অনেকগুলি পদ্ধতি আছে, যেমন ধরো হিস্টোরিক্যাল, জিওগ্রাফিক্যাল, ঐতিহাসিক ভৌগোলিক পদ্ধতি আছে, লিঙ্গুইস্টিক মেথড অর্থাৎ ভাষাতাত্ত্বিক পদ্ধতি, কম্পারেটিভ মেথডোলজি তুলনামূলক পদ্ধতি, সাহিত্য আমরা তুলনামূলক পদ্ধতি ব্যবহার করি, কিংবা ধরো নৃতাত্ত্বিক পদ্ধতি, অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাপ্রোচ, কিংবা মরফোলজিক্যাল ইন্টারপ্রিটেশন অর্থাৎ তার গঠন রীতি নিয়ে আলোচনা। অনেকগুলো মেথডের মধ্যে মার্কসিস্ট পদ্ধতি রয়েছে, মার্ক্সীয় দৃষ্টিতে তার বিচার করা হয়, শোষক, শোষণ, শোষিত ইত্যাদি নিয়ে। কিন্তু বিভিন্ন পদ্ধতির মধ্যে শুধু টাইপ ও মোটিভ ইন্ডেক্স এই একটি পদ্ধতিকে তোমাদের পাঠ্যভুক্ত করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। অনেকগুলো পদ্ধতির মধ্যে টাইপ আর মোটিভ ইন্ডেক্সকে কেন অন্তর্ভুক্ত করা হলো আমার বোঝে তা এলো না। যাই হোক, কারণ 80 বছর বয়সের মানুষের বুদ্ধি নিয়ে সমাজ খুব বেশি চিন্তিত হবে না, এটাই স্বাভাবিক। যারা বিচক্ষণ তারা নানা চিন্তা ভাবনা করে এটা নির্ধারণ করেছেন। টাইপ আর মোটিভ ব্যাপারটা কি একটু তোমাদের বুঝিয়ে বলি। টাইপ এবং মোটিভ দুটো শব্দ আলাদা, তোমরা লক্ষ্য করছো তো? টাইপ একটা আলাদা শব্দ আর মোটিভ একটা আলাদা শব্দ। এইটে উদ্ভাবক হিসেবে যার নাম আমরা স্মরণ করি শ্রদ্ধার সঙ্গে, তিনি হলেন
জুনিয়াস এবং কার্লেক্রন। টাইপস অফ দ্য ফোকটেল 1928 সালে প্রকাশ করলেন এবং কার্লেক্রন তখনই বলে দিলেন যে যে তালিকা তিনি তৈরি করলেন সে তালিকা কখনোই সম্পূর্ণ নয়, এটা কন্টিনিউয়াস প্রসেস, চলতেই থাকবে। টাইপটা কি? কার্লেক্রনের যেহেতু প্রদত্ত সংজ্ঞা, ইংরেজিতে আমি বলি, তারপর তার বাংলা মানেটা আমি বলে দেবো। A type is a traditional tale that has an independent existence. It may be told as a complete narrative and does not depend for its meaning on any other tale. But the fact that it may appear alone attests its independence. It may consist of only one motive or of many. আমরা যদি লোককথার মেজাজ ভালোভাবে দেখি, ব্যাখ্যা করি, পর্যালোচনা করি, তাহলে দেখবো যে প্রত্যেকটি লোককথা এক একটি টাইপকে উপস্থাপন করছে, এক একটি টাইপের বৈশিষ্ট্যে তা চিহ্নিত। একটা স্বতন্ত্র মেজাজ রয়েছে প্রতিটি লোককথার মধ্যে। এই মেজাজটাই, স্বতন্ত্র মেজাজটাকেই বলছি আমি টাইপ। টাইপের মধ্যে থাকে নিরপেক্ষ বিবৃতি। আর আমরা অনুভব করতে পারি যে একটা জাতির লোক সংস্কৃতিতে বিশেষ কয়েকটি টাইপের সন্ধান লভ্য। এ তো গেল টাইপ। এবার মোটিভ। মোটিভের আবিষ্কর্তা তিনি হচ্ছেন থমসন। থমসন তার প্রদত্ত সংজ্ঞায় বলছেন যে মোটিভ is the smallest element in a tale having a power to persist in tradition. In order to have this power, it must have something unusual and striking about it. মানেটা কি? প্রত্যেকটি লোককথায় এক বা একাধিক মূল বিষয় থাকে। আমরা মোটিভের বাংলা করেছি অভিপ্রায়। মোটিভ একটা মূল বিষয় থাকবেই। এই মূল বিষয়টাই হলো মোটিভ। এটা ফরাসি ভাষা থেকে নেওয়া হয়েছে মোটিভ শব্দটা, MOTIF। লোককথাকে যদি আমরা ভাঙি, তার যদি ব্যবচ্ছেদ করি, তাহলে কি পাবো? এক বা একাধিক কাহিনী অংশ পাবো। সেই কাহিনী অংশ বা কাহিনী অংশ সমূহকেই টমসন বললেন মোটিভ। তাহলে টাইপ আর মোটিভ দুটো তফাৎ বোঝা গেল। টাইপ হলো একটি একটি ফোকটেল বা লোককথার একটি টাইপ থাকে, কিন্তু মোটিভের সংখ্যা বেড়ে যায়। আমার আবার সেই শব্দ দুটো বলি, সামথিং আনইউজুয়াল অ্যান্ড স্ট্রাইকিং অ্যাবাউট ইট। একটা ছোট গল্প আমি বলি, এই গল্প তোমাদের সকলেরই পড়া। ঠাকুমার ঝুলি তোমরা সকলে পড়েছো তো? ঠাকুমার ঝুলি কি পড়েছো? ঠাকুমার ঝুলির আমি একটি গল্প খুব সংক্ষেপে বলে তার একটু টাইপ মোটিভ একটুখানি দেখিয়ে দিই, তাহলে বোঝার সুবিধা হবে। আমাদের কলেজে অনেক যোগ্য বিজ্ঞ সব অধ্যাপক মাস্টারমশাইরা আছেন, তারা আমাদের ভালো করে বুঝিয়ে দেবেন। আমি জাস্ট একটু ভূমিকা করেছি মাত্র। আচ্ছা, শীত বসন্ত একটা খুব বিখ্যাত গল্প, শীত বসন্ত, ঠাকুমার ঝুলি। গল্পটা কি? এক রাজার দুই রানী ছিল। এটা করুন, শুনছিস তো নাকি? হ্যালো, সব চলে গেছে? সৌমিক শুনছে? হিরো হিরো যে বললো যে আমি হিরো। হ্যাঁ স্যার শুনছি, স্যার শুনছি। স্যার আমিও শুনছি স্যার। তাই নাকি? বেশ। রাজার তো দুই রানী। অবশ্য রাজা অমাত্যরা দু রানীতেই ক্ষান্ত হয় না, তাদের 5-7 রানী হলে বেশি তারা খুশি হয়। তা শীত বসন্তে আমরা দু রানীকেই পাচ্ছি।
একজন সুয়োরানী তো আর একজন দুয়োরানী। দুয়োরানীর তো দুটো ছেলে, ছেলে দুটো নাম কি? শীত আর বসন্ত। সৎ মায়ের গঞ্জনা তাদের সারাটা খুন সইতে হয়। স্নানের ঘাটে দুয়োর মাথায় ওষুধের বড়ি টিপে সুয়োরানী তাকে টিয়া পাখি করে দিল। ছিল মানুষ, হয়ে গেল টিয়া পাখি। এক রাজ্যে রাজকন্যার খাঁচায় বাঁধা পড়লো সোনার টিয়া। লক্ষ্য করো, টিয়াটা কিসের? না সোনার। সুয়োরানীর 3 ছেলে হবে। রানী ষড়যন্ত্রে শীত বসন্ত বনবাসে। তাদের মেরে ফেলতে বলেছিল, কিন্তু জল্লাদ পারেনি মেরে ফেলতে, ছেড়ে দিয়েছিল তাকে। জল আনতে গিয়ে হাতি শীতকে তুলে রাজাহীন শূন্য প্রাসাদে হাজির করলো। বসন্ত একা, দাদা কোথায় তা সে তো জানে না। রাজ্য হারিয়ে শীত বসন্তের বাবাও বনবাসে গেলেন। রাজকন্যাকে টিয়া গজমতি এনে শাস্তি করল। শীত রাজার হাতে আটক হলো রাজকন্যা। বসন্ত গজমতি তো আনলো। মৃগয়া বেরিয়ে শীতের মনে পড়লো তার ভাইয়ের কথা। বসন্ত শীতকে 3টে সোনার মাছ পাঠালো। বোঝো, সোনার মাছ, এগুলো লক্ষ্য করো। ভাইয়ে ভাইয়ে দেখা হলো। টিয়াকে খাওয়াতে গিয়ে রাজকন্যার আঙুলে লেগে মাথার বড়িটা খসে পড়ল। টিয়া আবার দুয়োরানী হল, সবার সঙ্গে মিলাম। এই যে শীত বসন্ত গল্পটা বললাম, এর টাইপটা কি? টাইপ অলৌকিক পাখির হৃদয়। টাইপটা হলো অলৌকিক পাখির হৃদয়। টাইপের নম্বর আছে, তোমাদের অত মনে রাখার প্রয়োজন নেই। এখানে টাইপের নম্বর হচ্ছে 567, 567। আর মোটিভগুলো আমি গল্পটা বলার সময় বিশেষ বিশেষ অংশে জোর দিচ্ছিলাম, সেইগুলো হলো মোটিভ। কিরকম? দেবহস্তি, তারপর সোনালী মাছ, কথা বলা সুখ পাখি, রূপ পরিবর্তন, মানুষ থেকে সুখ পাখি হয়ে গেল, মন্ত্রপুত বড়ি তুলে জাদুমুক্ত করা হলো, এটা আর একটা মোটিভ। রাজা দুয়োরানীর সন্তান গল্পের নায়ক, পুনর্মিলন, এই এতগুলো মোটিভ রয়েছে। তাহলে টাইপ ছিল একটা, অলৌকিক পাখির হৃদয়, কিন্তু মোটিভ 6-7টা মোটিভ পাওয়া গেল। প্রত্যেকটা মোটিভের সংখ্যা আছে। যেমন দেবহস্তি A 155.5, কিন্তু সোনালী মাছ B 102.4, কথা বলা সুখ পাখি B 211.3.4, রূপ পরিবর্তন মানুষ থেকে সুখ পাখি D 157 ইত্যাদি। এই গেল তোমাদের পদ্ধতিবিদ্যার একটি প্রসঙ্গ। এটা হলো টাইপ ও মোটিভ ইংরেজ। একটা অ্যান্টি-আর্নে টাইপ উপহার দিলেন আমাদের, আর মোটিভের প্রবক্তা বা দাতা হলেন বলে এরপর আমরা আসছি বাংলার ব্রত পার্বণ বিশেষ পাঠ, পুণ্যপুকুর মাঘ মঙ্গল ঠিক। এখন ব্রত পার্বণ প্রসঙ্গে যে একটি কথা বলব, সেটা হলো যে অ্যান্টি-আর্নে এবং থমসনের কাছে আমরা কৃতজ্ঞ তাদের টাইপ এবং মোটিভ ইন্ডেক্স আমাদের উপহার দেওয়ার জন্য। এতে সুবিধা হচ্ছে সারা পৃথিবীর গল্পগুলি সম্পর্কে আমরা একটা সামগ্রিক পরিচয় পাই। একই টাইপের অন্তর্ভুক্ত অন্যান্য দেশের গল্প, একই মোটিভের অন্তর্ভুক্ত অন্যান্য দেশের গল্প, তখন একটা মানসিক সাযুজ্য আমরা বলছি যে আমাদের যে গল্প আমরা এখানে পাচ্ছি, পৃথিবীর অন্যান্য দেশের গল্পে সেই মোটিভের যখন সাযুজ্যের সন্ধান পাচ্ছি, তখন বোঝা যাচ্ছে যে বিলং টু সেম ক্যাটেগরি। বাংলার ব্রত পার্বণ, তোমাদের ব্রত পার্বণ প্রথম যে সহায়ক গ্রন্থে তালিকা দেওয়া হয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর বাংলার ব্রত বৈশী। ব্রত নিয়ে সব থেকে চটি বই অবনীন্দ্রনাথের, আর ব্রত নিয়ে সর্বোত্তম বই অবনীন্দ্রনাথ। যদি অবনীন্দ্রনাথ ঠাকুর ছবি না আঁকতেন, বাগেশ্বরী প্রবন্ধাবলী রচনা না করতেন, বুড়ো আংলা না রচনা করতেন, নাটক যদি না লিখতেন, রাজপুত কাহিনী যদি না লিখতেন,
তাহলেও তিনি বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে থাকতেন এই পুস্তিকাটির জন্য, যার নাম বাংলার বধূ। কি অসাধারণ, মানে বিন্দুতে সিন্ধু দর্শন তিনি করিয়েছেন। আচ্ছা, তিনটি ব্রত তোমাদের রয়েছে, পুণ্যপুকুর, মাঘমণ্ডল, সেজুতি। ব্রত পার্বণ ব্যাপারটি কি? ব্রত পার্বণের সঙ্গে যত না পারলৌকিকতার সম্পর্ক তার তুলনায় ঐহিকতার সম্পর্ক অনেক বেশি। অর্থাৎ স্পিরিচুয়ালিজমের সন্ধান ব্রত পার্বণে করার থেকেও আমাদের ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার্স, অর্থাৎ আমাদের এই নশ্বর জীবন সম্পৃক্ত, এরকম ফসল বেশি ফলবে, সন্তানের বেশি জন্ম হবে, সন্তানরা দীর্ঘকাল জীবিত থাকবে, তারপরেতে সংসারে সুখ শান্তি হবে, তারপরেতে ঐশ্বর্য আসবে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ স্বর্গলাভ, মুক্তিলাভ, মোক্ষ লাভ ইত্যাদি ইত্যাদি, এগুলো এখানে গৌণ। মুখ্য হচ্ছে ইহলৌকিক প্রয়োজন মেটানো। সেই ইহলৌকিক প্রয়োজন মেটানোর তাগিদেই এই ব্রত। স্যার একটা প্রশ্ন করবো? হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি যে তার মানে কি এই লৌকিক এই যে ব্রত কথা, মানে লৌকিক দেবী প্রসঙ্গ তো এসে পড়বে, এবং সেখানে মানে লৌকিক আচার আচরণ, এবং সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে দেবতার থেকে দেবীদের বেশি প্রাধান্য দেখতে পাচ্ছি। আলোচনাটাওতে আমরা পাই, পড়াশোনা করলে আমরা কিন্তু বেসিক্যালি মাতৃতান্ত্রিক। যদিও বিবাহের পর আমাদের মেয়েরা শ্বশুরালয় যায়, গোত্রান্তর হয়ে যায়, বেসিক্যালি কিন্তু আমরা মাতৃতান্ত্রিক। পরবর্তীতে আমরা পুরুষতান্ত্রিক করে নিয়েছি। পুরুষ সমাজ ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে মেয়েদের অধিকার কেড়ে নেবার জন্য এই সবগুলো করেছে। এটা পুরুষদের চক্রান্ত, পুরুষদের চক্রান্ত। আসলে আমরা মাতৃতান্ত্রিক। এবং লক্ষ্য করে দেখবেন যে আমাদের মাতৃদেবীর বাড়বাড়ন্ত। আমরা সাধকদের নাম যদি বলি বাংলায়, প্রথমে কার নাম মনে পড়বে বলুন তো? সাধক রামপ্রসাদ কার পূজারী ছিলেন? কার সাধনা করতেন? মা কালী। মা কালী। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কার সাধনা করতেন? সাধক বামা খাপা কার সাধনা করতেন? অতএব বুঝতে পারছেন তো যে আমরা বেসিক্যালি মাতৃতান্ত্রিক। আমরা মায়ের আরাধনায় যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি, যতটা তৃপ্তি বোধ করি, তেমনটা কিন্তু অন্য দেবতাদের ক্ষেত্রে করি না। এই ব্রত পালনের ক্ষেত্রে একটি কথা বলি, অধ্যক্ষার ভালো লাগবে। আমাকে এজন্য অনেক সমালোচনা শুনতে হয়। সাধারণত আমাদের একটা ধারণা যে অন্তঃপুরিকা রমণী, এখন মহিলারা ঘরের বাইরে এসছেন, পুরুষের সঙ্গে সমান তালে সব দায়িত্ব পালন করছে। মিলিটারিতে যোগদান করা থেকে, গাড়ি চালানো থেকে, এমনকি প্লেন চালানোর পাইলট পর্যন্ত মহিলা কোথাও বাদ নেই। আমাদের দেশের প্রধানমন্ত্রী তো মহিলা হয়েছেন, রাষ্ট্রপতি মহিলা হয়েছেন, এই মুহূর্তে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, বিভিন্ন উপাচার্য হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মহিলা, হাইকোর্টের জজ হয়েছেন মহিলা। বিভিন্ন দায়িত্ব তারা পালন করেছেন এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, অত্যন্ত যোগ্যতার সঙ্গে। তা সত্ত্বেও গৃহিণী গৃহমুচ্যতে, পুরুষ তার নিজের স্বার্থেই কি করেছে, দীর্ঘকাল নারীকে ওই গৃহ শৃঙ্খলায় আবদ্ধ রেখে দিয়েছে। তার কাজ কি? তার কাজ হচ্ছে সংসার পালন করা, সন্তানের জন্মদান, তাদের লালন পালন করা, আর পুরুষ রোজগার করে আসবে, তার যত্নার্থী করা। সেই জন্যে পুরুষতন্ত্রই চাপিয়ে দিয়েছে আমাদের আদর্শ মেয়েদের সীতা, সাবিত্রী, দময়ন্তী, যেন নারীর আর বাইরের কোনো কাজ নেই। রবীন্দ্রনাথ চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন যে পরবর্তীতে তার বৃহত্তর কর্মক্ষেত্র কিভাবে সম্প্রসারিত হয়েছে। যাই হোক, যেটা আমি বলতে চাই সেটা যে নারীকে
খড়কুনো বলে আমরা একটা বিশেষণ ব্যবহার করি এবং সেই রকম একটা দাগার যাকে দিয়ে দিয়েছি, ঘরে অন্তরীণ থাকে, তাই তাদের মনটা সংকীর্ণ, বিবাদ বিসংবাদে তারা পটু এবং সংস্কারে তারা আচ্ছন্ন। এটা যে ঠিক নয় তার প্রমাণ হচ্ছে আমাদের বাংলার ব্রত। প্রমাণ কি? দু একটি কথা বলি। তা হলো, ব্রতে আমরা যখন পূজার্চনা করি তখন কি হয়? ব্যক্তিকেন্দ্রিক, আমার পরিবারের কল্যাণের জন্য পূজা। পূজার সঙ্গে আর ব্রত বা পার্বণের তফাৎটা এইখানে। আমি যখন সরস্বতী পুজো করছি তখন বাড়ির কল্যাণের জন্য, বাড়ির মঙ্গলের জন্য সরস্বতীর বর প্রার্থনা করছি। কিন্তু যখন আমি ব্রত পালন করছি, ব্রতের অনুষ্ঠান করছি, তখন কিন্তু আর ব্যক্তিকেন্দ্রিক অথবা পরিবার কেন্দ্রিকটা থাকছে না, পরিবারের বাইরে। 5 জনকে সঙ্গে না নিলে কখনো ব্রত হয় না, পুজো হয়। এখানে পুজোর কথা। এবং যে নারী হয়তো মেন স্ট্রিম থেকে, মূল প্রবাহ থেকে দূরে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, দারিদ্র হোক, অন্য নানা কারণে হোক, ব্রতে সেই বিচ্ছিন্ন নারীকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার দায়িত্ব, তাকে ধরে নিয়ে আসে। সে যদি উপবাস করতে হয়, লোভের বশবর্তী হয়ে হয়তো একটা চাল খেয়ে ফেলেছে, কিংবা চান করতে গিয়ে একটু জল খেয়ে ফেলেছে, তাছাড়াও বান্দা অন্যান্য মেয়েরা তাকে জোর করে সেই মেন স্ট্রিমে এনে তবে ছাড়বে। এবং মজা কি, যেহেতু আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, পূজায় যে সমস্ত উপকরণাদি লাগে ব্যয়বহুল, বাজারে কিনতে হয়, এমনকি পৌরোহিত্য করার জন্য, সংস্কৃত মন্ত্রোচ্চারণের জন্য ব্রাহ্মণ পুরোহিতকে ডাকতে হয়, তাকেও সেই জন্য প্রণামী দিতে হয়। ব্রতে কিন্তু ন পুরোহিত, ন সংস্কৃত মন্ত্রোচ্চারণ। গোদা গোদা বাংলায় মহিলারাই ঘরে, এখানে পুরোহিতের কোনো ব্যাপার নেই। এবং যে উপচারগুলি তারা ব্যবহার করেন সহজলভ্য, কোনোটা পয়সা দিয়ে কিনতে হয় না। মাটি করে একটু পুকুর করলো, যে পুণ্যি পুকুর, তেল ডাল পুঁতে দিল, আমাদের হাতের কাছে যে ফুল পাওয়া যায়, বেলপাতা পাওয়া যায়, সেইগুলো সংগ্রহ করলো, দু একটা গাছের ফল হাতের কাছে যা পাওয়া যাবে। অর্থাৎ পুরুষের কাছে হাত পাতা নয়, নারী এখানে স্বয়ং স্বাবলম্বী। হাত পেতে নিয়ে কখনো ওই ব্রত হবে না, নারী নিজেই করবে। আর পুরুষ তার সংস্কারের জন্য চিন্তিত, কিন্তু ব্রতের নারীর দুকুল রক্ষা করতে হয়, এইখানে তার ঔদার্য। এরকম একদিকে প্রতিকূল আর একদিকে পিতৃকুল, একদিকে প্রতিকূল আর একদিকে পিতৃকুল। ছেলেরা নিজের কুল বাঁচাতেই ব্যস্ত, কিন্তু ব্রতিনীরা দুকুল রক্ষা করছে। আমরা যদি বলি যে দশচক্রে ভগবান ভূত, দশচক্রে ভগবান ভূত, এটা আমাদের অনেকেরই জানা, অনেকে ব্যবহার করি। ভগবান বলে এক মন্ত্রী ছিল এবং অত্যন্ত বিচক্ষণ মন্ত্রী। রাজাকে সব দিক থেকে তিনি পরিচালনা করতেন, সুপরামর্শ দিতেন, গাইড করতেন। ফলে অন্যান্য অসৎ কর্মচারীরা রাজাকে বিভ্রান্ত করে বা মিথ্যা বলে কিছু ফন্দি ফিকির করে অতিরিক্ত উপার্জন করতে পারত। প্রত্যেকেরই রাগ ছিল এবং মনে মনে তারা ঠিক করতো কিভাবে ওই কিছুক্ষণ মন্ত্রীর হাত থেকে রেহাই পাওয়া। এখন মন্ত্রী অসুস্থ হয়ে পড়লেন, কয়েকদিন তিনি রাজসভায় আসতে পারলেন না। এরপর অন্যান্য রাজকর্মচারী তারা রটিয়ে দিলেন যে মন্ত্রী মারা গিয়েছে। রাজাও তেমনি, তিনি আর খোঁজখবর করলেন না যে ভগবান মারা গিয়েছেন কিনা। আর সৈন্যবাহিনী কি করলো, সেনাপতি মন্ত্রীর বাড়ি এমনভাবে সৈন্যবাহিনীর সাহায্য নিয়ে ঘিরে রাখলো যাতে ওই ভগবান বাড়ি থেকে বেরোতে না পারে, রাজার কাছে হাজির হতে না পারে। রাজা বললেন মন্ত্রীটা ছিল ভালো, সুপরামর্শ দিত, পা ব্যথারি মারা গেল। এরপর রাজা একবার শিকারে যাবেন মনস্থ। শিকারে যাবেন, ওই মন্ত্রী বাড়ির সামনে দিয়ে তাকে যেতে হবে। মন্ত্রী দেখলেন যে কোনো মতেই তো রাজার নাগাল পাওয়া যাচ্ছে না, তাকে বাড়ি থেকে বেরোতেই দেওয়া যাচ্ছে। তখন ভগবান কি করলো, তার বাড়ির গাছের মগডালে উঠে রইল
এই রাজা গেলে পরে উপর থেকে চিৎকার করে তার দৃষ্টি আকর্ষণ। এইবার রাজা যাচ্ছেন ঘোড়ায় চলে, সঙ্গে তার পারিষদরা রয়েছে লোকরস্ক, উপর থেকে চিৎকার করছে, ভগবান রাজামশাই রাজামশাই আমি ভগবান, আমি কিন্তু মরিনি। অন্যান্য সব বললেন রাজামশাই মরেও তার শান্তি নেই, দেখুন ভূত হয়ে গাছের মগডালে উঠে আপনাকে। রাজামশাই তাড়াতাড়ি সেই জায়গা পরিহার করতে। দশচক্রে ভগবান ভূত, ভগবান আসলে ভূত ছিল না, বেঁচেই ছিল, কিন্তু দশচক্রে তাকে ভূত। তাহলে যে দোষী নয় 10 জনের পাল্লায় করে যখন তাকে দোষী সাব্যস্ত করা হয় তখন তার ক্ষেত্রে প্রযোজ্য হয় দশচক্রে ভগবান ভূত। এই গেল প্রভাত। লোকগান তোমাদের দিয়েছে বাউল, ভাটিয়ালি আর ভাওয়াইয়া। তা ভাটিয়ালি হচ্ছে পূর্ববঙ্গের গান, ভাটি অঞ্চলের গান। ভাওয়াইয়া হচ্ছে উত্তরবঙ্গের, উত্তরবঙ্গের 6টা জেলাতেই ভাওয়াইয়া। ভাটিয়ালি বলতে সাধারণত আমরা বুঝি যে নৌকারোহীদের বা নৌকার গান, তা কিন্তু নয়। ভাটিয়ালি একটা সুরের নাম, গানের নাম নয়। আর ভাওয়াইয়া হচ্ছে রাজবংশীদের গান, রাজবংশী ভাষায় রচিত, এবং এই গানগুলির বিষয় হচ্ছে প্রেম। ভাওয়াইয়া গায় নারী কণ্ঠে, কিন্তু তার বেদনার কথা প্রকাশ পায়। এই গেল। আর বাউল, পূর্ববঙ্গের বাউল আলাদা, আর আমাদের পশ্চিমবঙ্গ বিশেষ করে বীরভূমের বাউল আলাদা। বাউল কিন্তু গান নয়, বাউল হচ্ছে একটি ধর্মের নাম, বাউল সম্প্রদায়, একটা সেক্ট। আমরা বাউল বলতে গান বুঝি, বাউল হচ্ছে একটি ধর্মীয় সম্প্রদায়। আর লোককথা, লোককথার অনেকগুলি বিভাগ। ব্রত কথা আমি আগেই বলেছি, তারপরে হচ্ছে তোমার কিংবদন্তি, রূপকথা, পশু কথা, তারপর লোকপুরাণ, যাকে ইংরেজিতে আমরা মিথ বলি, ইত্যাদি ইত্যাদি। লোকপুরাণ, মিথ, এরকম তাকে আমরা প্রিমিটিভ সায়েন্স বলি, অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যা লোক সমাজ তাদের মতো করে দিয়েছে। ভূমিকম্প হয় কেন হয়, কেন হয়, সাপের ডিম চেরা কেন, গরু কেন দাঁড়িয়ে ঘুমোয়, চন্দ্রগ্রহণ কেন হয়, একে প্রিমিটিভ সায়েন্স বলছি। প্রিমিটিভ সায়েন্স এই কারণে, বিজ্ঞানের মূল কথাটা কি, কার্যকারণ সম্পর্ককে আবিষ্কার করা। এরা কার্যকারণ সম্পর্ককে আবিষ্কার করেছে, বিজ্ঞানসম্মত ভাবে নিশ্চয়ই তা নয়, কিন্তু তারা এটুকু ধরেছে এই বিজ্ঞানের যে মূল কথা কার্যকারণ সম্পর্কের আবিষ্কার, তারা এটা করেছে। আর পশু কথা, আমাদের মাস্টারমশাই আশুতোষ ভট্টাচার্য বলেছেন পশু কথাই হচ্ছে উপকথা, তা কিন্তু নয়। অ্যানিমাল টেলস, তাকে আমরা পশু কথা বলছি। উপকথা মানে লোককথা, লোককথাকে উপকথা বলে। পশু কথা দু ধরনের, এক ধরনের পশু কথায় অবিমিশ্র পশুদের প্রসঙ্গ, আর এক ধরনের পশু কথাতে মানুষ আছে পশু আছে, এবং মজা হচ্ছে পশুর কথা মানুষ বুঝছে, মানুষের কথা পশুদের বুঝছে, ইত্যাদি ইত্যাদি। এবং সেখানে মনুষ্য সমাজের অনেকখানি প্রভাব পড়ছে। যেমন বাঘ পিঠে খাচ্ছে, মানুষের মতন বিয়ে করতে যাচ্ছে, পালকিতে চড়তে চাইছে, কিংবা কুমির তার ছানাদের শেয়াল পণ্ডিতের পাঠশালায় পাঠাচ্ছে যাতে সে লেখাপড়া করে। এগুলো সব আমাদের মানুষের সমাজে আমরা যা করি, আমাদের সেই আচার আচরণগুলোকে আরোপ করা হয়েছে পশু। কেবল একটি কথা বলে দিই যে আমাদের পশু কথায় সেই সব পশুরাই স্থান পেয়েছে যেসব পশুদের আমরা এখানে পাই, যেমন বাঘকে পাই, শিয়ালকে পাই, কিন্তু আমরা কখনোই আমাদের পশু কথায় পাবো না ক্যানালকে, পাবো না জিরাফকে, পাবো না উটকে, কারণ এসব জানোয়ার, এসব জন্তু আমাদের বাংলায় নেই। বাংলায় বাঘকে নিয়ে অনেক গল্প, কারণ বাঘ এখানে সুলভ, রয়্যাল বেঙ্গল টাইগার। আর মজার ব্যাপার, পশু কথায় যে বাঘ, সে বাঘ প্রতিটা ক্ষেত্রেই পর্যদস্ত, বেড়েছে, ধরা পড়েছে, মার খেয়েছে, ইত্যাদি। কারণ বাস্তবে এই হিংস্র বলশালী জানোয়ারের হাতে আমাদের মৃত্যু। প্রতি বছর কত লোকের যে ওই মোম সংগ্রহ করতে গিয়ে, মধু সংগ্রহ করতে গিয়ে, বা কাঁকড়া সংগ্রহ করতে গিয়ে, মাছ ধরতে গিয়ে, কাঠ কাটতে গিয়ে বহু মানুষ মারা যায় প্রতি বছর বাঘের আক্রমণ।
এমনিতে বাঘের সঙ্গে আমরা পেরে উঠিনি, কিন্তু গল্পের বাঘকে আমরা পর্যদস্ত করে একটা আনন্দ পেয়েছি, প্রতিশোধ স্পৃহা আমাদের পরবর্তী। আর শিয়াল পণ্ডিত, শিয়ালকে সর্বদা আমরা এগিয়ে রেখেছি। এখানে একটা তত্ত্ব কাজ করে, সেটা হলো যে ক্ষুদ্র যে তুচ্ছ সে বুদ্ধিমান বিচক্ষণ, আর যে বড় সে হেরে নয়। এখানে পশু কথা। লোককথার মধ্যে সর্বোত্তম হলো মার্চেন্ট, মার্চেন্ট অর্থাৎ রূপকথা। অপরূপ কথা থেকে রূপকথা, অসাধারণ রূপকথা সর্বোত্তম, আকৃতিতে বা দৈর্ঘ্যে বড়। রূপকথায় আমরা রাজাকে পাই, রানীকে পাই, কতগুলো বৈশিষ্ট্য আছে। কোনো রূপকথাই কখনো বিয়োগান্ত পরিণতি সম্বলিত হবে না, সর্বদাই মিলনান্ত হবে। এবং রাজা সাধারণত 3, 5, 7টি রানী নিয়ে সংসার করবেন। তিনি সন্তানহীন, তাই তিনি মনোদুঃখে চলে যাবেন বনবাসে বা অন্যত্র। এমন সময় একজন সাধু পুরুষ বা সন্ন্যাসীর সঙ্গে দেখা হবে, তিনি তাকে আশ্বস্ত করবেন যে সন্তান হবে, তার রাজ্য ত্যাগ করে চলে যাওয়ার দরকার নেই। একটা শেকড় বা একটা পাখি বা একটা গুড় ফল কিছু একটা দেবেন, সেইটে রানীদের খাওয়াবেন, তাহলে রানীরা সন্তান সম্ভব হবে। এই যে ম্যাজিক্যাল বার্থ মোটিভ, এই মোটিভটা হলো অর্থাৎ ওই জাদুকরী শিকড় বা ফল পাখি খেয়ে তাদের সন্তান সম্ভব হওয়া ইত্যাদি ইত্যাদি। তারপরে যে কাজ বিদীর্ণ হয়ে যাচ্ছে, রাক্ষসের দ্বারা আক্রান্ত হচ্ছে রাজপুত্র, কিন্তু মারা যাচ্ছে না, শেষ পর্যন্ত রাক্ষসের মৃত্যু হচ্ছে, রাক্ষসের প্রাণ থাকছে স্তম্ভে সুরক্ষিত স্থানে। এইসব নানা বিষয় রূপকথায় রয়েছে। রূপকথা আমাদের আজও আনন্দ দেয়, শিশুরা আজও রূপকথায় মজবুর হয়ে পড়ে। মোটামুটি তোমাদের সিলেবাসের মডিউল 2, 1, 2, 3-এর সবকটা প্রসঙ্গেই সংক্ষেপে একটি করে কথা বলেছি। এখন তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো। যারা উপস্থিত আছে এখানে, এমনকি অন্যান্য বিভাগের মাস্টার মশাইরাও রয়েছেন আমার ধারণা, তাদেরকে অনুরোধ করছি যদি এই বিষয়ে কোনো কারোর প্রশ্ন থাকে তাহলে আমাদের মাস্টার মশাইয়ের কাছে প্রশ্ন রাখতেই পারেন। হ্যাঁ, কারণ এত চমৎকার আলোচনা, এত মনোজ্ঞ আলোচনা ছাত্রছাত্রীরা শুনলো, এটা তাদের কাছে একটি বিরল অভিজ্ঞতা, এতে কোনো সন্দেহ নেই। এইরকম ভাবে ক্লাস করার অভিজ্ঞতা তো সাম্প্রতিক কালের ছাত্রছাত্রীদের খুব একটা হয় না, একটু দুর্লভ অভিজ্ঞতার মধ্যে পড়ে। একটা বিষয়কে কতখানি প্রাঞ্জল করে উপস্থিত করা যায় এবং কতটা বিষয় একজন মানুষের মধ্যে গভীরে বাসা বেঁধে থাকলে তবেই তার এরকম উচ্ছ্বসিত বহিঃপ্রকাশ হয়, এবং কত অনায়াসে কত কঠিন বিষয়কে আমাদের সামনে তিনি তুলে ধরলেন, এটা তো সত্যি সত্যি আমাদের কাছে একটা নতুন অভিজ্ঞতা। যারা লোক সংস্কৃতি বা লোক সাহিত্যের ক্লাস করেছেন তারা জানেন, যারা করেননি তাদের কাছে তো অবশ্যই নতুন, এতে কোনো সন্দেহ নেই। এবং প্রতিটি স্তরকে ধাপে ধাপে ছুঁয়ে যাওয়া, এটা খুবই আকর্ষণীয় হয়েছে আমাদের কাছে, এটা একটা পরম প্রাপ্তি। কিন্তু আপনার মধ্যে বিরল চেহারাটি দেখে আমরা একেবারে মুগ্ধ হয়েছি, এতে কোনো সন্দেহ নেই। আর আমার এমনি বিষয় তো খুবই পরিষ্কার। আমার 2-1টা জিনিস মনে হচ্ছিল, সেইটা মনে হচ্ছিল এইরকম যে লোক সংস্কৃতি যে কথাটা, এটা শুনলে আমাদের মনে হয় তারা যেন একটু বাইরের লোক, এরকম একটা চিহ্নিত করে দেয়া হয়। তাদের জন্য একটা আলাদা সংস্কৃতির জগৎ আছে, যার মধ্যে থেকে বাইরের দিকে তাকিয়ে তারা বলেন ওই হলো লোক সংস্কৃতি। যদিও সবাই একভাবে বলেন না, কেউ একটু নাক সিটকিয়ে বলেন, কেউ একটু দীর্ঘশ্বাস ফেলেন, আবার কেউ নিজের মুনাফার দিকে নজর রেখেও বলেন, আবার কেউ কেউ কৌতূহল বশতও বলে থাকে। কিন্তু যে যেভাবেই কথাটা উচ্চারণ করুন, তার নজরটা বাইরের লোকের নজর, এটা মেনে নিতে হয় আর কি। আবার গত 20-30 বছরে পশ্চিমবঙ্গে আমরা যেটা দেখছি যে লোক সংস্কৃতি যারা ঘরের লোক,
তারাও সরকারি উৎসবগুলোতে এসে এই কথাটাকে তুলে নিচ্ছে। তাদের অভিধানে একটা নতুন শব্দ ঢুকে পড়ছে, তারা নিজেদের রচনাতেও সেগুলো ব্যবহার করছে। আমার একটা মনে পড়ছে, নদিয়ার চাইমুদ্দিন মল্লিক এবং রূপচাঁদ সরকার, এরা ধোয়া জারি গান যেগুলো আছে তার গোড়াতে একটা কথা বলছেন, শোনো শোনো আছো যত নরনারীগণ, লোক সংস্কৃতি জারি শোনো দিয়ে মন। এখন এই প্রবীণ শিল্পী চাইমুদ্দিন আর এই প্রবীণ কবি রূপচাঁদ কি কথাটাকে শেখানো তোতার মতো না বুঝে ব্যবহার করছে, খাঁটি লোক সংস্কৃতিতে মেকি শব্দ ঢোকাচ্ছে, এরকম প্রশ্ন মাঝে মাঝে জাগে। তবে কি বলবো যে লোক সংস্কৃতি জারি আদতে জারি নয়, এ কথা বলাটা বাইরে থেকে, মানে বাইরের লোকের সস্তা একটা ধৃষ্টতাই হবে। বরং আমাদের উচিত হবে যে বহিরাগত শব্দটাকে তারা আপন করার চেষ্টা চালাচ্ছেন কোনো নতুন অভিজ্ঞতার চাপে, তাদের কাছে শব্দটি কোনো জীবন্ত তাৎপর্য নিয়ে দেখা দিচ্ছে, এইটাই চেষ্টা করা বোধহয় বোঝার। এটা আমার মনে হয়, আমি জানি না কথাগুলো কতটা ঠিক বলছি। আর কথাগুলো জারি গানে নতুন বলেই যে অভিজ্ঞতাটা ধার করা, বাইরে থেকে চাপিয়ে দেওয়া, আগে ভাগে সে কথা ভেবে নিলে তত্ত্বটা বড় অতিরিক্ত সরল হয়ে দাঁড়ায়। এবং তারা একটা ভারী সুন্দর কথা বলছেন, এই লোক সংস্কৃতি বলতে তারা একটা গানের মধ্যে কয়েকটা কথা বলেছেন, আমি এগুলো বুঝতে চাইছিলাম, আপনার বলা থেকে অনেকটাই বেরিয়ে এসেছে। যেমন তারা বলছেন, কারে বলে লোক সংস্কৃতি শোনো সব, যাহার সাহায্যে অরাজক দূর হবে, সমাজ গঠন আচরণ অনুষ্ঠান, জনহিতে নানা স্থানে বহু প্রতিষ্ঠান, হিংসা নিন্দা দলাদলি না থাকিবে আর, ছোঁয়াছুঁই না থাকিবে কাহারও মাঝা, পুরনো দিনের লুপ্ত তথ্যের সন্ধান, দ্বিতীয় উদ্দেশ্য এই অতীব মহান, পুরাকালে অবসর পেয়ে জনগণ, নাচে গানে হতো তারা আনন্দে মগন, জগতের বুকে লুপ্ত হয়ে গেছে আজ, সন্ধানে জীবিত করা সংস্কৃতির কাজ। এখন এই যে মিলেমিশে যাচ্ছে ব্যাপারটা, এইটাকে আমরা কি চোখে দেখবো, মানে চোখটা আমাদের কি হবে, এইটাই একটু জানার ইচ্ছে ছিল। সংস্কৃতির পরীক্ষা হয় তার অ্যাসিড টেস্ট হচ্ছে পরম্পরা আর ঐতিহ্য দিয়ে। পরম্পরা এবং ঐতিহ্য দিয়ে আপনি যে অংশটা এতক্ষণ আমাদের সামনে শোনালেন, শুনলে কি মনে হয় যে এটা ঐতিহ্যাশ্রিত, পরম্পরা নির্ভর, এটা ব্যক্তি বিশেষের সাম্প্রতিক রচনা? একদম একদম একদম। এইটাই একমাত্র আমাদের পরীক্ষার একটাই মাপকাঠি, সেটা হলো সেটা অ্যাসিড টেস্ট হচ্ছে যে সেটা ঐতিহ্যাশ্রিত হবে কিনা। যেমন পাশের পেছনে লেখা আছে, দেখবি আর জ্বলবি লুচির মতো ফলবি, দেখবি হবে খরচা আছে। মনে করছেন যে এগুলো সব লোক সংস্কৃতি। উত্তর একটাই, এই যে বাসের পেছনে লেখা, এটা কতদিনে, এটাকে আমরা ঐতিহ্যের মধ্যে ফেলতে পারি? পারি না, এটা পারি না। এখন দেশটি করছে কি, দেশটি এখন সমষ্টির ওপরে যাওয়ার চেষ্টা করছে। এই প্রসঙ্গে একটুখানি বলি, আপনারা অ্যালান ড্যান্ডিসের নাম শুনেছেন। অ্যালান ড্যান্ডিস ইন্ডিয়ান ইউনিভার্সিটির ছাত্র ছিলেন এবং পৃথিবী বিখ্যাত তত্ত্ববিদ এবং লোক সংস্কৃতিবিদ তো বটেই। যেমন চমস্কি ভাষাতাত্ত্বিক হিসেবে সর্বজনমান্য, সেই রকমই অ্যালান ড্যান্ডিস ফোকলোরের ক্ষেত্রে অতি বিখ্যাত নাম। তিনি একটি সংজ্ঞা দিয়েছেন, আমি তার কাছে কিছুই নই, কিন্তু আমার যেটা মনে হয়েছে সেইটা বলি। তিনি বলছেন, if two persons are in the habit of smoking cigarettes, they should be treated as folklore. They should be treated as folk. অর্থাৎ দুটি ব্যক্তি যদি সিগারেট খায়, তাহলে ওই সিগারেট খাওয়ার প্রেক্ষিতে ওই দুজন লোককেই আমি ফোক বা লোক বলবো। এখানে প্রশ্নটা হলো এই যে, রাষ্ট্রবিজ্ঞানে আমরা জানি একটা রাষ্ট্র গঠন করতে গেলে 4-5টা উপাদান লাগে। একটা নির্দিষ্ট ভূখণ্ড লাগে, জনসংখ্যা জনসমষ্টি লাগে, একটা সরকার লাগে, একটা সার্বভৌমত্ব লাগে। এগুলো মিনিমাম রিকোয়ারমেন্ট। এখন
ভারতে 130 বা 32 কোটি লোকের দেশ, চীনও প্রায় আমাদের কাছাকাছি, তাহলে শ্রীলঙ্কা তো রাষ্ট্র হয় না, ভুটান তাহলে তো রাষ্ট্র নয়, মরিশাস তাহলে রাষ্ট্র নয়। জনসংখ্যাই যদি নিয়ামক হয় তাহলে 130 কোটির জায়গায়, তার মানে জনসংখ্যাটা নির্দিষ্ট নয়, কম হোক বেশি হোক, তাই বলে 10,000 লোক নিয়ে একটা রাষ্ট্র হবে, ঠিক তো? এমনি ঐতিহ্য বা পরম্পরা কতদিনে হবে, কত লোককে দিয়ে হবে নির্দিষ্ট ভাবে সেটা বলা যায় না। বলা যায় না, কিন্তু এটুকু বলা যায় যে দুজন লোককে দিয়ে আর যাই হোক একটা ঐতিহ্য কখনো গড়ে উঠতে পারে না। কারণ জনসমষ্টি যদি দীর্ঘদিন ধরে কোনো কিছু মেনে চলে, তখন যেমন আনলাকি 13 সংখ্যাটাকে আমরা মনে করি কি এটা অশুভ, আনলাকি 13। এটা কি আজকের সাম্প্রতিক কালের এই বিশ্বাস বা সংস্কার? তা তো নয়, দীর্ঘদিন ধরে চলে আসছে। এখন পাশ্চাত্য দেশ, বিশেষ করে আমেরিকা, তারা পপুলার লোর বা পপলোর তাকে ফোকলোরে কনভার্ট করবার চেষ্টা করছে। আমার মনে হয়েছে আমরা এবারই দিন তবু নাহি মোরাহীন, আমরা ঐশ্বর্যে, আমরা সামরিক ক্ষমতায়, অর্থ বলে অনেকের তুলনায় হয়তো হীন হতে পারে, কিন্তু আমাদের ভাব সম্পদ, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে পরম্পরা, তাকে তো আমরা বিশ্ব সভায় অনেকের থেকে এগিয়ে আছি, এটা অনেকেই মেনে নিতে পারছে। তাই তারা ফোকলোর না পেয়ে, আমেরিকার ইতিহাসটা কত বছর, ভারতবর্ষের ইতিহাস আর আমেরিকার ইতিহাস তুলনা করলে কিছুই নয়, নগণ্য। তাই তারা পপুলার লোককে ফোকলোর বলেছেন। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে দুজন লোকের, অ্যালান বলছে যে কোনো একটা কমন ফ্যাক্টর থাকলেই সেই বেসিসে। কমন ফ্যাক্টর মানে আমরা শ্বাস প্রশ্বাস নিই, তাহলে আমরা ফোক। আমরা না খেয়ে কেউ বাঁচি না, মানুষ মাত্র খেয়ে বাঁচে, তাহলে একটা কমন ফ্যাক্টর আমরা খাই। হ্যালো, এইটা কি আমরা বিচার করবো? ধরুন একটা ক্লাস হচ্ছে ফার্স্ট সেমে, সকলেই ফার্স্ট সেমের ছাত্রছাত্রী, একটা কমন ফ্যাক্টর। তারা সেকেন্ড থার্ড সেমের ছাত্রছাত্রী নয়, কিংবা তারা বাংলা অনার্স নিয়ে পড়ছে একটা বিশেষ ক্লাসে, তাদের সকলে যে অনার্স বাংলা আছে, তার মানে তারা পৃথিবীর সঙ্গে সকলে ফোকই আছে, ফোকের বাইরে কেউ হয় না। এটা অতি সরলীকরণ। আমার মনে হয়েছে যে ওরা এই পপুলারটাকে ফোকলোর বলে চালাবার চেষ্টা করেই মাথা ঘুরিয়ে দিয়েছে, আর আমরা অনেকেই বিভ্রান্তির শিকার হচ্ছি। আমাদের সবসময় মনে রাখতে হবে, ঐতিহ্য এবং পরম্পরা যদি তাকে স্বীকার না করে, যদি ঐতিহ্যাশ্রিত না হয়, যদি পরম্পরা নির্ভর না হয়, তাহলে তাকে আর যাই হোক আমি সংস্কৃতিও বলবো না, লোক সংস্কৃতিও বলবো। এরকম ঐতিহ্য তো আমরা অনেকই বহন করে নিয়ে আসছি, কিন্তু জানি না অরন্ধন তো বিষয়টা কি জানেন তো, সেই ইংরেজি গল্প আছে না, সারা জীবন গদ্যে কথা বলছে, কিন্তু সে খুঁজে বেড়াচ্ছে গদ্যটা কি জিনিস। যখন তাকে বলে দেওয়া হলো, আরে এই যে কথাটা বলছেন এটাই তো গদ্য, তাই নাকি? আমাদের ঠাকুর দাদা চোখের চশমা সর্বত্র খুঁজে বেড়াচ্ছেন, তার চশমা কোথায়। আমাদের হচ্ছে সেই অবস্থা, আমরা যে বহন করে চলেছি সেটাও জানি না। বাড়িতে আমরা আলপনা দিই কেন, গৃহাভিমুখী পদচিহ্ন আমরা জানি না। বিয়েতে তো এখনো সিঁদুর ব্যবহার করা হয়, এবং বিবাহিত স্ত্রীর হাতে সোনা বাঁধানো লোহা দেয়া হয়। এই যে লোহার ব্যবহার আমরা এখনো করি, বিয়েতে বলুন আর পুজোতেই বলুন। দুর্গাপুজোর একটা দিক হচ্ছে তার যেমন কলাবৌল, নবপত্রিকাকে স্নান করানো হয়, যেভাবে তার লৌকিক আচার আচরণ আছে। আবার আমাদের বিয়েতেও দেখবেন মেয়েরই আচার যেগুলো সমস্ত লৌকিক, একটা শাস্ত্রীয় ব্যাপার আছে আর একটা ব্যাপার আছে। আমরা সেগুলো খোঁজ রাখি না বললেই আমরা আজও আমরা শহরবাসী হয়েও মেনে চলি, যা তার পেছনে যে কি কারণ রয়েছে আমরা তা খোঁজ করি না। আমরা জানিও না যে দীর্ঘকাল ধরে বংশ পরম্পরায় আমরা মেনে চলেছি ঐতিহ্যকে, সেটা আমাদের জানা নেই বলে আমরা ভাবি যে আমরা সব পরিসীমিত, আমরা নাগরিক সভ্যতার অধিকারী, আমরা ঐতিহ্য বা পরম্পরা বিমুক্ত। তা তো নয়, পরম্পরা বিমুক্ত হয়ে কখনো মানুষ বাঁচতেই পারে। আমি জানি না, সেইটাকে যত সম্ভব জানিয়ে দেওয়া। আমার বিশ্বাস কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই জন্যই আমাদের ছাত্রছাত্রীদের
জানিয়ে দেওয়ার তাগিদেই এই লোক সংস্কৃতিকে পাঠ্যসূচিভুক্ত করেছেন। তারা বুঝুক, তারা জানুক যে তারা হঠাৎ করে এসে পড়েনি কো, দীর্ঘ লালিত আমাদের ঐতিহ্য পরম্পরার বাতাবরণের মধ্য দিয়ে তারা বড় হয়ে উঠছে এবং আমাদের সংস্কৃতি সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হয়েছে। আমাদের আছে আরেকটু ভালো লাগতো যদি আমরা সময় পেতাম ভাদু গান, টুসু এ সম্বন্ধেও জানতে পারতাম। না, ভাদু টুসু আপনি সিলেবাসে নেই, সিলেবাসে শুরু হয়েছে বাউল, ভাটিয়ালি আর ভাওয়াইয়া। আরো অনেক বিষয় আছে লোক সংস্কৃতির অঙ্গনে, সেইগুলো তো আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়নি, যে কারণে সেগুলো আলোচনার অবকাশটা এই আলোচনায় কম। তা আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে ছাত্রছাত্রী মাস্টারমশাইদের, তারা প্রশ্ন করতে পারেন। এবং আমি জানি না পিনাকি কি ঢুকতে পেরেছিল, দিবাকর খেয়াল করেছো? না স্যার, দেখিনি। হ্যাঁ স্যার, আসতে পারে। স্যার আমি কথা বলছিলাম বরুণ স্যারকে, সেইটা হচ্ছে লোক সংস্কৃতি, এটা কি মূলত গ্রাম্য নির্ভর, মানে গ্রামের উপরে ভিত্তি করেই গড়ে উঠেছে? লোক সংস্কৃতি মূলত গ্রাম্য নির্ভর, কিন্তু এখন আর ওটা পুরো গ্রাম্য নির্ভর আমরা বলবো না, কারণ গ্রাম আর শহরের ডিমার্কেশনটা তো খুবই কমছে। আগে যানবাহনের অপ্রতুলতা ছিল, শহরের সঙ্গে গ্রামের বিরাট একটা ব্যবধান ছিল, গ্রামবাসী বলতে আমরা যা বুঝি। কিন্তু মনে রাখতে হবে এখনো কিন্তু ছড়া তৈরি হচ্ছে, এখনো কিন্তু ধাঁধা তৈরি হচ্ছে, এখনো প্রভাব তৈরি হচ্ছে ওই পরম্পরার ঐতিহ্য সূত্র মেনে। মূলত কিন্তু গ্রাম কেন্দ্রিক লোক সংস্কৃতির আর একটু ভালো করে বললে কৃষি কেন্দ্র। এখন কৃষির সঙ্গে তো অন্যান্য জীবিকাও এসে গিয়েছে, শুধু তার কৃষি না। ঠিক আছে, আমরা আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করব। বরুণ বাবুকে আমাদের কলেজের পক্ষ থেকে এবং বিভাগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এরকম একটি মনোজ্ঞ আলোচনা চক্রে তিনি আমাদের সমৃদ্ধ করলেন, আমরা অনেক ঋদ্ধ হলাম। এবং সব থেকে বড় কথা যে বহু বিষয়কে একবার ঘষে মেজে দেখে নেওয়া গেল এবং চমৎকার প্রশ্নের উত্তর তিনি আমাদের দিয়েছেন। যে সংশয় আমাদের মনে কাজ করে সেই সংশয় তিনি কাটানোর চেষ্টা করেছেন, একটা স্পষ্টতা দেওয়ার চেষ্টা করেছেন এবং ঋজু বক্তব্য এবং আত্মবিশ্বাসের সঙ্গে আমাদের সামনে তিনি সেই বক্তব্য তুলে ধরেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি অধ্যক্ষ মহাশয়াকে, তিনি আমাদের এই অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় করেছেন। আর ছাত্রছাত্রীরা তো বটেই, তারা তো ছিলই, তাদের জন্যই আজকের এই অনুষ্ঠান। তারা নিশ্চয়ই একটা আউটলাইন তো পেয়েছে নিশ্চয়ই, এবং তারপরে যখন তারা বইয়ের পাতা খুলবে, তার সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ হবে, তখন নিশ্চয়ই এই বক্তব্যের সার মর্ম তারা উপলব্ধি করতে পারবে। তা আমি আজকে সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি, অধ্যাপক বরুণ বাবুকে তো করছি, এবং সৌমিক যে আমাদের আজকের এই অনুষ্ঠানের পুরোটাই রেকর্ড করেছে, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং সমস্ত ছাত্রছাত্রীরা, তাদের কাছে আমাদের অনুরোধ থাকছে যে এরকম অনুষ্ঠান আমরা হয়তো চেষ্টা করব মাসে একটা করে করার, কিন্তু এই অতিমারির কালে কতটা কি পেরে উঠবো আমরা বুঝতে পারছি না। সংকট এমন ঘরের মধ্যে এসে ঢুকে পড়ছে যে আমরা দিশেহারা হয়ে পড়ছি। সেই দিশেহারা চেহারাটা যত দ্রুত প্রশমিত হয়ে আসে, কমে আসে, তত আমাদের পক্ষে সুবিধাজনক। যাই হোক, প্রত্যেকেই অত্যন্ত ভালো মতামত দিচ্ছেন এবং যে কারণে প্রত্যেককে ধন্যবাদ। আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার বরুণ বাবুকে, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের মাঝখানে আবার আসবেন এই আশা রাখছি। আপনাদেরও সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকুন।